স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। দিনের প্রধান সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। অবশেষে প্রকাশকদের সব পক্ষকে নিয়ে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। ২৬ ফেব্রুয়ারি মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মেলায় মওকুফ করা হয়েছে স্টল ফি, থাকছে না প্যাভিলিয়ন। এমন সব সিদ্ধান্তে সন্তুষ্টি জানিয়েছেন প্রকাশকরা। বইমেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। আমরা আলাপে যেতে চাই। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন কবি রেজাউদ্দিন স্টানলি এবং আছেন ঐতিহ্য প্রকাশনীর প্রকাশক আরিফুর রহমান নাইম। আমরা দুজনকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। আমি আরিফুর রহমান নাইম আপনার কাছে আসতে চাই। শুরুতে আরিফুর রহমান নাইম আপনার কাছে একটু আসতে চাই, মানে প্রথমত ২৬ দিন পরে এবার শুরু হচ্ছে বইমেলা, কিন্তু তারপরেও বেশ কিছু বিষয়ের সিদ্ধান্ত এসেছে। প্রথমত মেলায় যে স্টল ফি সেটা মওকুফ করা হয়েছে, প্যাভিলিয়ন থাকছে না এবং একই সঙ্গে ১৫ মার্চ পর্যন্ত সময়টা বাড়ানো হয়েছে। সব কিছু মিলে আপনাদের একটা পর্যবেক্ষণ একটু জানতে চাই, আপনারা সন্তুষ্ট? অবশ্যই, ধন্যবাদ আপনাকে আমাকে স্বাগত মানে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। জি, প্রত্যেক প্রকাশকরা সন্তুষ্ট এবং আরেকটা বিষয় হচ্ছে কি যে প্রকাশকদের মধ্যে যে বিভাজনটা ছিল এটা তো অনাকাঙ্ক্ষিত, এটা কিছুই না। সময় এবং ঈদের আগে না ঈদের পরে এগুলো ছিল, কিন্তু আমাদের বেশি ভালো লাগার বিষয় আমরা কাউকে মিস করতে চাচ্ছিলাম না যে কেউ থাকবে না কেউ থাকবে। তো শেষ পর্যন্ত আমরা সেই জায়গাটাকে আমরা অতিক্রম করতে পেরেছি প্রকাশকরা, এবং আমি আশা করব যে পাঠক লেখক সবাই মিলে এবার একটি উৎসব পরিবেশে বইমেলা হবে। আচ্ছা, সেক্ষেত্রে মানে পাঠকদের প্রতি যে আকৃষ্ট, মানে পাঠকরা যে হবেন সেরকম কিছু আয়োজন কিন্তু আমরা গতবারের বইমেলাটা দেখিনি। সাথে নানা রকমের অভিযোগ ছিল এবং আমরা একটা মবের কালচারও দেখেছিলাম। সেই জায়গা থেকে আসলে কতটা ঘুরে দাঁড়ানোর স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্রকাশকরা দেখছেন আসলে? এটা তো ঠিক যে এবারও কিন্তু অন্য দিক দিয়ে একটু বৈরী সময়, এটা অস্বীকার করবেন। রোজার মধ্যে এবার বইমেলা হয়, কিন্তু আমরা আশা করছি যে রোজার মধ্যে কিন্তু আমরা সবসময় দেখি যে সন্ধ্যার পর কিন্তু মার্কেট বা সব জায়গায় কিন্তু মানুষের ভিড় থাকে। তো আমরা আশা করছি যে এবারের বইমেলায় মানে বিশেষ করে তরুণ সমাজ বা আমরা যদি জেনজি বলি তাদের একটা ইফতার পার্টির জায়গা হয়ে উঠবে হয়তো বা অমর একুশে বইমেলা। এবং এবার এখন যেই একটি নির্বাচিত সরকারের মাধ্যমে যেই সরকার এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উদ্বোধন করবে, এবং এখানে আমাদের ধারণা যে মানুষ অনেকদিন পর প্রাণ খুলে হাসতে এবং প্রাণ খুলে ঘুরতে আসবে। এবার যদি একটা মৌলিক প্রশ্ন করি, আরিফুর রহমান নাইম, আপনি আপনার জায়গা থেকে আসলে অনেক অভিজ্ঞ অন্তত এই বই সংক্রান্ত বিষয়ে। একটা বিষয় অনেকে আমাদের কাছে জানতে চান, অনেকে আক্ষেপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেন যে আমরা আসলে যে সময়টা পার করে এসেছি, হুমায়ুন আহমেদ এবং ইমদাদুল হক মিলন, একটা জেনারেশন আমাদের এখানে ছিল যেখান থেকে আসলে আমাদের পড়ার অভ্যাসটা তৈরি হয়েছে। এরপর যে সময়টাতে আমরা এলাম, আমরা আসলে সেই মানসম্পন্ন বই, লেখক, এমনকি পাঠকও খুঁজে পাই না। অনেকে আছেন যারা আসলে সোশ্যাল মিডিয়াতে খুব ভালো ইনফ্লুয়েন্সার, তারা হঠাৎ করে এই সময়টাতে এসে লেখক হয়ে ওঠেন, সেটা নিয়েও কিন্তু অভিযোগ ওঠে। মানে আপনি সম্পূর্ণ আপনার পেশাগত অভিজ্ঞতা থেকে বলবেন এটা আসলে কতটা ক্ষতি করছে এবং আমাদের আসলে কিভাবে ঘুরে দাঁড়ানো উচিত যদি আমরা সত্যিকার অর্থে এই পাঠ বা শিল্প সংস্কৃতি এগুলোর বিকাশ চাই? না, এটা তো অস্বীকার করার উপায় নেই। এটা সারা পৃথিবীতেই কিন্তু এই পরিবর্তনটা এসেছে। এবং আপনি যদি চিন্তা করেন যে যখন টেলিভিশন আবিষ্কার হয়েছে তখন অনেকে তো ভেবেছিল যে সিনেমা হল মনে থাকবে না, কিন্তু কোনো কিছু কিন্তু চলে যায় না। বা দৈনিক পত্রিকা কিন্তু এখন চলে যায়নি, আমরা অনলাইনে কিন্তু নিউজ পোর্টাল আমরা দেখছি, সঙ্গে কিন্তু আমরা দৈনিক পত্রিকাও দেখছি। তা আমার ধারণা যেটা হয়েছে যে একটা তো হচ্ছে প্রযুক্তি যখন প্রথম আসে বা নতুন নতুন ব্যবহার, সেটা কিন্তু অনেক বেশি সবাই ঝাঁপিয়ে পড়ে। তো এখান থেকে কিন্তু ওই যে বাউন্স ব্যাক করা যেটা আর কি, অর্থাৎ আমার যেটা মানে আমি লক্ষ্যও করছি যে, এবং আমি আশাও করছি যে খুব দ্রুত সেই জায়গাটা আমাদের দেশের পাঠকরাও অতিক্রম করে আবার বইয়ে ফেরত আসতে শুরু করবে। এবং এটা আসলে বইয়ের বিকল্প আসলে কোনো কিছু না, এটা হচ্ছে মূল বিষয়। ঠিক আছে, কিন্তু আমি আসলে যেটি জানতে চাই, যেটাতে আসলে আলোটা ফেলতে চাই, সেটা হচ্ছে যে লেখকদের কথা। মানে আমরা আসলে তেমন লেখক চাই যে লেখক আসলে প্রজন্মের প্রজন্ম পাঠের অভ্যাসটা তৈরি করবে, পাঠক তৈরি করবে। আমাদের আসলে এই জায়গাটা পিছিয়ে পড়ার কারণটা কি?
না, এটা তো অস্বীকার সময়, অর্থাৎ আপনি যেই সময়টাতে আপনি যাচ্ছেন সেই সময়টাতে হয়তো ওরকম ভাবে আমরা সাহিত্যিক পাইনি। আমরা যেই নামগুলো বললেন আপনি, জি, হুমায়ুন আহমেদ, বা তার আগে আমি যদি আরো অনেক নাম বলতে পারি, জি। কিন্তু আবার ধীরে ধীরে কিন্তু তরুণদের মধ্যে আবার আশা জাগানোর মতন লেখক কিন্তু উঠে আসছে। তারা হয়তো এখনো হুমায়ুন আহমেদ পর্যায়ে আসেনি, কিন্তু আমার মনে হয় যে ধীরে ধীরে এটা ওভারকাম করে আমার মনে হয় যে ওনারাও একটা পর্যায়ে চলে আসবে। এবং বাংলাদেশে লেখকদের আরেকটা জায়গা যেটা হচ্ছে যে আগে যেটা ছিল যে পত্রিকাগুলোতে লেখা পাঠিয়ে তাদের তাদের প্রতিভার বিষয়টা দেখাতে হতো, এখন অনেক সহজ হয়ে গিয়েছে যে আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যে কোনো মিডিয়াতেই কিন্তু লেখকরা লিখতে পারছে। জি। এই এই জায়গাটা থেকে আমার কেন যেন মনে হয় যে বেশি সময় লাগবে না, যে এর মধ্য থেকেই কেউ কেউ হয়তো একজন একজন করে হুমায়ুন আহমেদ বের হয়ে আসবে। আচ্ছা, মানে আমি আসলে পরবর্তীতে যখন আপনার কাছে আসব তখন একটু জানার চেষ্টা করব যে ঠিক কোন কাজগুলো আমরা করছি যে জায়গা থেকে এই আশাবাদটা আপনি পাচ্ছেন বা আমরা আসলে সেই আশাবাদ পেতে পারি। কবি রেজাউদ্দিন স্টানলি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি আমাকে সময়টা দিচ্ছেন এবং সত্যিকার অর্থে আপনার অভিজ্ঞতাটা জানা খুবই প্রয়োজন। কারণ একটা দীর্ঘ সময় আসলে বইমেলার যে ধরন, ২১শে বইমেলার যে ঐতিহ্য, সে ঐতিহ্যে অনেকটা ভাটা পড়েছিল। আমরা দেখেছিলাম গত বছর রীতিমতো মব তৈরি করে বিভিন্ন স্টল বন্ধ করা হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম একপাক্ষিক ইতিহাসগুলো বিভিন্ন রকমের স্টলগুলোতে ছড়িয়েছে। তার মানে একদিকে চাপ একটা ছিল। আপনার কি মনে হয় এটা থেকে কতটা ঘুরে দাঁড়াতে পারবো? আবার যেন তেমনটা না হয়, কি করণীয় আসলে? আমাদের দেশের সংস্কৃতির সঙ্গে রাজনীতির একটা গভীর সম্পর্ক আছে, যেটাকে আমরা পলিটিক্যাল কালচার বলি, রাজনৈতিক সংস্কৃতি। সেই রাজনৈতিক সংস্কৃতির উত্থান পতনের ভেতর দিয়ে আমাদের যাত্রা, তা থেকে আমাদের বইমেলা কিন্তু মুক্ত না। আমরা এটাও দেখেছি যে আমাদের বইমেলায় একসময় অনেক জীবনহানি ঘটেছে। সেই সব বিভিন্ন সময় আমরা যে সমস্যা দেখেছি বইমেলাতে, সেগুলো অতিক্রম করে আমরা আজকে যেখানে এসে দাঁড়িয়েছি, সেটা হচ্ছে একটা মত প্রকাশের স্বাধীনতার জন্য, একটা গণতান্ত্রিক সমাজ নির্মাণের জন্য লেখকদের কিন্তু একটা খুব বড় ভূমিকা আছে। তারা প্রজ্ঞা দিয়ে, তাদের মত প্রকাশের যে স্বাধীনতার আন্দোলন, সেগুলো দিয়ে তারা সমাজকে পরিচ্ছন্ন করতে চায়। এবং আমাদের ২১শে বইমেলা শুধু বইমেলা না, এটা হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা ধারাবাহিক রূপ, যেখানে আমরা আমাদের মাতৃভাষাকে গভীরভাবে আবিষ্কারের জন্য আমরা পথ খুঁজে পাই। আমরা নতুন তাৎপর্য তৈরি করি প্রতিটি বইমেলা। এবার পবিত্র রমজানে আমরা দেখেছি যে বইমেলা হওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল, সেটি কেটে গেছে। সেটা আমরা লেখকরা, কবিরা, শিল্পী, সাহিত্যিকরা খুব আনন্দিত যে বইমেলাটি হতে যাচ্ছে। প্রকাশক, লেখক এবং আমাদের বাংলা একাডেমি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের খুবই আন্তরিক সহযোগিতার ভেতর দিয়ে। আপনি যে কথাটি বললেন যে মব কালচার যেটা তৈরি হচ্ছিল এবং বইমেলাতে স্টল বন্ধ করা এবং বিভিন্ন ধরনের তালিকা করে সেখান থেকে বই উইথড্র করা, এই সমস্ত চলেছে। সেগুলো আমরা দেখছি বিগত সরকারের আমলে এক শ্রেণীর লেখকরা তারা খুব লাভবান হয়েছে, আবার এক শ্রেণীর লেখকরা খুব ডিপ্রাইভ হয়েছে। তো আমি আশা করব যে এবার প্রকৃত যারা প্রকাশক, প্রকৃত লেখক, তারা যেন সম্মানিত হয় এবং ক্রেতারা তাই চায় যে ভালো প্রকাশক, ভালো লেখকের বই কিনতে। বাজার ছেয়ে যায় একবার এক ধরনের রাজনৈতিক চাপ থাকে। তো সেই সব চাপ এবং প্রোপাগান্ডা উপেক্ষা করে সরকার যে সমস্ত বই ক্রয় করে, সেগুলো যেন ভালো বই ক্রয় করে, সৃজনশীল বই, মননশীল বইগুলো ক্রয় করে, যা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য, যারা গড়ে উঠবে আগামীতে, তাদের জন্য যেন সেই বইগুলো কাজ করে। তা না হলে আমরা শুধুমাত্র যে ভুল বানান, ভুল বাক্য, অসাবধানতা বশত একটা খুব বড় তথ্যের ভুল, কিংবা আমরা যদি ধরে নিই যে তড়িঘড়ি করে বই প্রকাশের যে প্রবণতা, সেইগুলো থেকে কিন্তু প্রকাশকদের মুক্ত হতে হবে। এবং একটা প্রত্যেকটি প্রকাশকের একটা সম্পাদনা পরিষদ থাকতে হবে, যে সম্পাদনা পরিষদ বইটিকে মূল্যায়ন করে প্রকাশের জন্য তারা ছাড় করবে এবং তারপরে প্রকাশক পেশ করবে। আমরা এসব অভিযোগও পাই যে তরুণ লেখকদের কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে বই বের করা হয় এবং তখন তরুণরা বাধ্য হয়ে তাদের প্রকাশের ব্যগ্রতার জন্য সেসব জায়গায় তারা ধরা দেয়। আমরা এইসব জায়গাগুলোকে দেখবার জন্য বলবো
এবং আমরা মনে করি যে নতুন গণতান্ত্রিক সরকার আমাদের বইমেলার যে এবার যে প্রণোদনা দিয়েছে, যেটা স্টল প্রায় একদম মৌকুব করে দিয়েছে, স্টলে কোনো টাকা লাগবে না, সেটা কিন্তু অনেক বড় একটা পদক্ষেপ বলে আমি মনে করি। এর বাইরেও অনেক প্রণোদনা দরকার, যেরকম আমাদের প্রকাশনাকে একটা শিল্প হিসেবে ঘোষণা করা, প্রকাশকদের ঋণ দেওয়া এবং আমাদের বই প্রকাশের জন্য নানা রকম সহযোগিতা করা। এবং প্রতিটি মফস্বল শহরে এখন লাইব্রেরি উঠে গেছে, সেখানে যদি আমরা আমাদের লাইব্রেরি স্থাপনের জন্য চেষ্টা করি, বড় বড় আমরা যে এখন যে ধরনের শপিং মল দেখি, সেখানে একটা যদি বইয়ের লাইব্রেরি থাকে, হ্যাঁ, একটা কফি শপ থাকে, সেখানে লেখকরা আড্ডা দিল, তারা বই কিনলো, এই ধরনের আমি মনে করি যে কার্যক্রম আমাদের নিতে হবে। এবং আমরা একটু আগেই আমরা শুনেছি আমাদের একজন প্রকাশক খুব অসাধারণ ভাবে কয়েকটি কথা বললেন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই মব কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং অবশ্যই সৎ লেখক, সৎ পাঠক, যারা মাতৃভাষাকে ভালোবাসে, মাতৃভূমির প্রতি দায়বদ্ধতা আছে, মাতৃভাষার প্রতি দায়বদ্ধতা আছে, তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। শুধু বই বিক্রি হলেই যে একজন লেখক খুব বড় লেখক হবে তা কিন্তু না। বই বিক্রির ক্ষেত্রে এক ধরনের প্রচারণা থাকে, এক ধরনের আমি বলবো যে প্রোপাগান্ডা থাকে, যে আমার বই বেশি বিক্রি হচ্ছে, আমার বন্ধুরা এসে বই কিনছে। এখন ফেসবুকের কল্যাণে তো গ্রুপ আছে, গ্রুপের লোকের এসে বই কিনছে, কিন্তু বই কিনলে, বই বিক্রি হলে সেই বইটা যে ভালো বই তাকে কিনতে না। ভালো বইয়ের যে সংজ্ঞা, যেটা জীবনধর্মী, আমি আপনার কাছে এই ব্যাপারটা একটা সমাধান যখন আসবো তখন, হ্যাঁ, এই ব্যাপারটার সমাধান একটু খোঁজার চেষ্টা করব। মানে কবি রেজাউদ্দিন ইসলামী তার নিজের দায়ের জায়গা থেকে কথাটা বললেন যে কোন কাজগুলো করা যায়, কিন্তু পাঠকদেরও তো একটা দায় আছে সঠিক লেখককে বেছে নেওয়া, সঠিক সাহিত্যিককে বেছে নেওয়া। সেই জায়গা থেকে পাঠকদের করণীয় কি, সেটাও আপনার কাছে একটু পরে এসে জানার চেষ্টা করবো। আরিফুর রহমান নাঈম, দুটো বিষয়। প্রথমত যেটা আসলে কবি রেজাউদ্দিন ইসলামী বললেন যে কিছু কিছু প্রকাশনা আছে যারা আসলে তরুণদের কাছ থেকে টাকা নিয়ে হলেও তাদের বইটা প্রকাশ করে দেয়, এরকম অভিযোগ আমরাও আসলে বিভিন্ন সময় পাই। আপনার জায়গা থেকে ব্যাখ্যাটা একটু দেবেন, যেহেতু ঐতিহ্য সত্যি একটা ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা, দীর্ঘদিন ধরে আপনারা কাজ করছেন, নিশ্চয়ই এই বাস্তবতা আপনাদেরও ফেস করতে হচ্ছে। আর দ্বিতীয় বিষয়টা বলবেন, এমন কোনো আশাবাদ আপনি দেখেন কিনা যেখান থেকে পাঠকরা আগ্রহী হবে? জি, এটা ভ্যানিটি পাবলিকেশনের বিষয়টা আছে, যে টাকা দিয়ে বই প্রকাশ করা। তবে ঐতিহ্যের ক্ষেত্রে এটা ঘটেনি। ঐতিহ্য সবসময় চেষ্টা করেছে তরুণদেরকে পাশে রাখতে এবং তরুণদের থেকে, এবং আমি এটুকু বলতে পারি ঐতিহ্য হচ্ছে সেই প্রতিষ্ঠান যারা 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত, এখন পর্যন্ত 4 শতাধিক লেখকের প্রথম বই প্রকাশ করেছে এবং তাদেরকে কোনো শর্ত আরোপ না করেই করেছে, তাদের থেকে কোনো টাকা পয়সা না নিয়ে করতে। এইটা আমরা মনে করি যে আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যে প্রবীণ এবং নতুনদের সমন্বয়ে একটি প্রকাশনা করতে। আরেকটা যে বিষয়টা আপনি বলেছেন যে মানে পাঠকদের জায়গা বা লেখকদের জায়গা থেকে পাঠের, না ওটা একটু পরে আসি। আমি আপনাদের এই ব্যাখ্যাটা জানতে চাই। ধরুন আমি আপনাদের কথা বলছি না, কারণ আপনারা দীর্ঘদিন ধরে পরীক্ষিত এবং আপনারা আসলে কি করছেন সেটা সবাই জানে, কিন্তু নতুন নতুন প্রকাশনা সংস্থা আসছে এবং তারা আসলে এই কাজটা করছে, যে তথ্যগুলো আমরা পাচ্ছি এবং পরবর্তীতে তারা বইমেলায় অংশও নিচ্ছে, তাদের সঙ্গে তো আপনাকে একই বাজারে থাকতে হচ্ছে। এটা কতটা আপনাদের সাথে মানে সাংঘর্ষিক ব্যাপারটা তৈরি করে, কতটা পিছিয়ে দেয় আসলে? না, কিছুটা তো পিছিয়ে দেয়। যে আমরা গ্রস ভাবে যখন চিন্তা করি যে, এবং আপনি দেখেন যে এখানে কিন্তু প্রকাশককে দায়ী করা হচ্ছে, এবং এটা তো অ্যাজ এ প্রকাশক আমাদেরও খারাপ লাগে, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা তো একদমই অনৈতিক কাজ, এবং যারা লিখছেন তাদেরও আসলে প্রকাশকদের কাছে, মানে যারা টাকা না নিয়ে ভালো পাণ্ডুলিপি প্রকাশ করে তাদের কাছে যাওয়াটা জরুরি। এবং তারা যে প্রতারিত হচ্ছেন, আমরা মনে করি যে ছোট ছোট নতুন কিছু প্রকাশনা বিশেষ করে এসে অনেক সময় খেই হারিয়ে ফেলে। তারা বইয়ের চাহিদার মতন প্রিন্টও করে না, অনেক সময় লেখকদের না, অনেক অভিযোগ নিয়ে আসে। দেখা যায় যে দ্বিতীয় তৃতীয় বই করার সময় তাদের প্রথম বইয়ের অভিজ্ঞতা আমাদেরকে বলে, এরকম অনেক ঘটনাই আছে। তো আমার মনে হয় যে মানে যখন নাকি আসলে প্রতিযোগিতাটা এরকম হয়ে যায়, তখন আসলে আমাদের জন্য তো অবশ্যই কষ্টকর যে আমরা একটা একক প্রতিষ্ঠান বা অল্প কয়েকটা প্রকাশনা প্রতিষ্ঠান শুধুমাত্র এইভাবে বই করে, অর্থাৎ টাকা না নিয়ে বা করতে পারে, কিন্তু বাকিদের জন্য বাজারটাও এতটা ছোট হয়ে গিয়েছে এখন বাংলাদেশের, যে তাদেরও আর নিরুপায় হয়ে হয়তো কেউ কেউ এভাবে টাকা নিয়ে বই করছে এবং সেই লেনদেনটা আসলে পরিষ্কার করছে না। একদম। আর পাঠকদের ব্যাপারটা একটু যুক্ত করে দেন সংক্ষেপে,
সংক্ষেপ জি। পাঠকদের ক্ষেত্রে যেটা বলবো যে মানে আপনি মানে যেটা হয়েছে যে একটা তো হচ্ছে বাজার চলতি বই, অর্থাৎ অনেক বই বিক্রি হচ্ছে, যেটা রেজাউদ্দিন স্টালিন ভাই বললেন, এটা দিয়ে তো আর সাহিত্যকে মাপা যাবে না। আমরা যখন হুমায়ুন আহমেদকে পেয়েছি তখন কিন্তু আমরা আখতারুজ্জামান ইলিয়াসের সাথে ছিল, জি। কিন্তু আখতারুজ্জামান ইলিয়াসের বই আসলে কতজন পড়েছে? বা আমরা ইভেন আমরা রফিক আজাদ ভাইয়ের কথা বলতে পারি বা শামসুর রহমান আল মাহমুদের কথাও বলতে পারি, তাদের লেখা কিন্তু বাজার চলতি কিন্তু ছিল না। কিন্তু সাহিত্য মানের জায়গায় কিন্তু আবার অনেক বাজার চলতি লেখকের চেয়ে অনেক বেশি উপরে বা একদম, অনেক বেশি একদম। মানসম্পন্ন ছিল। এবং তারা কিন্তু আরেকটা জিনিস দেখবেন যে যারা বাজার চলতি অনেক লেখককে আমরা কোনো সময় দেখেছি যে পত্রিকা বা জি। অনেক জায়গায় হাইলাইট হয়েছে, কিন্তু ওনারা কিন্তু লম্বা সময় আর টিকে থাকতে পারেননি। বরঞ্চ যারা সাহিত্যের একদম মানের একদম আপনার বক্তব্যটা আমি বুঝতে পাচ্ছি। এই অংশটা আমি একটু কবি রেজাউদ্দিন স্টানলি কয়েকটা পয়েন্ট এখানে এসেছে, একবারে ছোট করে আপনার মন্তব্যটা নিতে চাই। প্রথমত বাজার চলতি বই এবং দ্বিতীয়ত হচ্ছে সাহিত্যমান। এই দুটো জায়গাতে আসলে কতটা সচেতনতার প্রয়োজন, কোথায় গিয়ে কাজটা করা প্রয়োজন, পাঠকদের উদ্দেশ্যে আসলে কি বলবেন? জি। দেখেন, পৃথিবীর সব দেশেতেই আপনার এরকম বাজার মাত করা লেখক আছে, আবার একবার আখতারুজ্জামান ইলিয়াস, হাসান নাজিরুল হক, শওকত আলীর মতো লেখকরা আছে। তো এখন লেখককে নির্ধারণ করতে হবে সে কি শুধু বই বিক্রির জন্য, খুব জনপ্রিয়তার জন্য লিখবে, নাকি প্রকৃত সাহিত্যের চর্চা করবে, জীবনধর্মী সাহিত্যের চর্চা করবে। তবে আমি মনে করি অনেক জনপ্রিয় লেখকও আপনার জীবনধর্মী লেখা লিখে তারা গুরুত্বপূর্ণ হয়েছে। এখন লেখকের যে প্রজ্ঞা, লেখকের যে অধ্যবসায়, তার যে মানে পরিশ্রমের জায়গা, সেটি যদি পরিষ্কার হয়, তার দায়বদ্ধতার জায়গা যদি পরিষ্কার হয়, তাহলে সে ভালো লেখা লিখবে। আর যারা এরকম জনপ্রিয় লেখা লিখে আজকে ধরেন তারুণ্যের প্রেম, এই জীবনের নানা কথা, সেইগুলো তারা লিখলে মানে একটা বাজার মাত করার তাদের হতে সাফল্য হতে পারে। একটা কি মানে গুণগত মান যাচাই করার মতো কোনো প্রতিষ্ঠান থাকবে না? গুণগত মান যাচাই করার মতো হ্যাঁ বললাম যে গুণগত মান যাচাই করার মতো কোনো স্তর থাকবে না যারা আসলে সাহিত্য মানটা যাচাই করবে? আমাদের সময়কে গভীরভাবে পর্যবেক্ষণ করে চরিত্রের মাধ্যমে তুলে আনা, সেটা সাহিত্যের সব শাখায়। আমি কবিতার কথা বলবো, আমি প্রবন্ধের কথা বলবো, আমি উপন্যাসের কথা বলবো, আমি সব সাহিত্যের শাখাগুলো, নাটকের কথা বলবো, সব জায়গায় কিন্তু একই অবস্থা। শুধু জনপ্রিয় হব, আমার বই বিক্রি হবে, এই উদ্দেশ্য নিয়ে যারা লিখছে তারা কিন্তু শেষভাবে টিকে না। যেটা ও আমাদের নাইম বললেন যে লেখকের মধ্যে যে ভাগ আছে, সব পৃথিবীতেই সেটা আছে। বেশ লেখক অনেক আছে যারা কখনো মানে এরকম স্বীকৃতি পায়নি, কিন্তু কখনো খুব বেশি বই বিক্রি হয়নি, এরকম লেখকরা কিন্তু স্বীকৃতি পাচ্ছে, নোবেল পুরস্কার পাচ্ছে। বুঝতে পারছি। আমি আসলে সময় থাকলে আলাপটা দীর্ঘ করতাম, অনেকগুলো বিষয় আসলে রয়ে গেল। নিশ্চয়ই সামনের কোনো আয়োজনে সেগুলো কথা হবে, কারণ বইমেলা শুরু হচ্ছে, প্রায় প্রতিদিনই কথা বলার সুযোগ হবে, তখন নিশ্চয়ই এই বিষয়গুলো ধাপে ধাপে আমরা পরিষ্কার হওয়ার চেষ্টা করব। অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। দুজন অতিথি আমাদের সঙ্গে ছিলেন, কবি রেজাউদ্দিন স্টানলি ছিলেন ঐতিহ্য প্রকাশনী প্রকাশক আরিফুর রহমান নাইম আমাদের সঙ্গে ছিলেন। এবং এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন একাত্তরের সাথে।